শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নিটল নিলয় এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। আজ 17 সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। সঙ্গত কারণেই আমাদের আজকের আলোচ্য বিষয় গণতন্ত্রের আকাঙ্ক্ষা। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। রয়েছেন সিনিয়র সাংবাদিক জনাব এম এ আজিজ এবং আমাদের সাথে রয়েছেন প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, লোকপ্রশাসন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। এছাড়া অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডক্টর মোস্তাফিজুর রহমান ইরান। আপনাদের তিনজনকে অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকে সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। আমরা কথা না বাড়িয়ে চলে যাব মূল আলোচনায়। তার আগে আমরা একটু আজকের দিনের যে প্রধান শিরোনাম সেগুলো একটু দেখে আসি। 2 মাসের জন্য সারা দেশে ম্যাজিস্ট্রেসি বা বিচারিক ক্ষমতা পেলেন সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি। অন্তর্বর্তী সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না। নয়াপল্টনের সমাবেশে তারেক রহমান। সংস্কারের পথ ধরে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি। যাত্রাবাড়ী থানার মামলায় সাবেক মন্ত্রী নুরুল ইসলাম সুজন কারাগারে। পৃথক মামলায় সাংবাদিক মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত এবং শাহরিয়ার কবির রিমান্ডে। শেখ হাসিনার বিরুদ্ধে আইসিটিতে আরও 3টি অভিযোগ দায়ের। বিচারে অগ্রাধিকার পাবে নির্মম ও আলোচিত হত্যাকাণ্ড, জানালেন চিফ প্রসিকিউটর। এবং 43 দিন পার হলেও সাবেক প্রধানমন্ত্রী কোন স্ট্যাটাসে ভারতে রয়েছেন তা জানতে চায়নি অন্তর্বর্তী সরকার। 2 দিন পরই শেষ হচ্ছে পাসপোর্টের মেয়াদ। জনাব এম এ আজিজ, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। আমাদের যে আজকের আলোচ্য বিষয় আমরা শিরোনাম শুনছিলাম গণতন্ত্রের আকাঙ্ক্ষা। গণতন্ত্রের আকাঙ্ক্ষা, গণতন্ত্র কামী মানুষ যারা রয়েছে, গণতান্ত্রিক পরিবেশে যে দেশগুলো পরিচালিত হচ্ছে তাদের প্রত্যেকেরই আকাঙ্ক্ষা থাকে। গণতন্ত্রের হয়তো নির্দিষ্ট প্যারামিটার নেই সেই অর্থে, কিন্তু যেই আকাঙ্ক্ষা থাকে সেই আকাঙ্ক্ষার কাছাকাছি যেতে চায়। বিগত সরকারের সময় সেই সব জায়গাগুলোতে নানা অসঙ্গতি, নানা অনিয়ম, বিশেষ করে নির্বাচন কিংবা মত প্রকাশের স্বাধীনতা, মানবাধিকার, এই বিষয়গুলো ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে। একটি পরিবর্তিত পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি। সার্বিকভাবে বিষয়গুলো নিয়ে আপনার মন্তব্য শুনুন। ধন্যবাদ আপনাকে। নোবেল বিজয়ী অমর্ত্য সেন বলেছিল, যে দেশে যে কোনোভাবেই হোক না কেন কথা বলার স্বাধীনতা না থাকলে বুঝতে হবে দেশে গণতন্ত্র নাই। এই মুহূর্তে কথা বলার স্বাধীনতা আছে। সুতরাং আমি বলবো যে গণতান্ত্রিক পুরা সমাজে গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোয় ব্যবস্থা না থাকলেও আমার জন্য গণতন্ত্র আছে। কিন্তু এই যে সেনাবাহিনীর আপনার আজকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হলো, এতে আমার কাছে মনে হলো যে এখান থেকে এটা আমাদেরকে অনুমান করে নিতে হবে আমাদের গণতন্ত্রের যাত্রাটা শেষ পর্যন্ত কোথায় যায় ঠেকে। এটা আমাদেরকে আসলে অবলোকন করতে হবে। তা আমি তারপরে সাময়িক 2 মাসের জন্য দেয়া হয়েছে। 2 মাসের জন্যে, 2 মাসের জন্যে মানে 2 মাসের জন্যে ধরেন আসলে এটা যদি 3 মাস হতো একরকম হতো। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার 6টা কমিশন করেছে, সেটা 6টা কমিশনের করে 6টা জায়গা আপনার সংস্কার করবে। তারপরে আমি ভেবেছিলাম যে একটা নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্র তৈরি করে নিরপেক্ষ নির্বাচনের দিকে যাবে। কারণ এই সরকার তো ধরেন অন্তর্বর্তীকালীন সরকার বলে কিছু নাই। ওত নিয়েছে এই সরকার কিন্তু সংবিধান অনুযায়ী, ওত নিয়েছে রাষ্ট্রপতির কাছে। কিন্তু এখন এই সরকার তো বিপ্লবী সরকারও না। এখন এই সরকার আবার সংস্কার করবে। তাহলে যদি প্রশ্ন আপনি উত্থাপন করেন তাহলে কোন অধিকারে করবে? কিন্তু সংস্কারের কি বিকল্প আছে? সংস্কার বিকল্প নাই, এটা জনপ্রত্যাশা। সংস্কার দরকার। জনপ্রত্যাশার ক্ষেত্রে তো আপনি সংবিধান দিয়ে সবকিছু বিচার করতে পারবেন না। না, তাহলে তো বিপ্লবী সরকার ঘোষণা দিলে তো হইতো। ঘোষণা বা নামে কি আসে যায়, কাজটা কি করছে আলটিমেটলি নির্বাচিত সরকারের মাধ্যমে
এই সংবিধান এবং এই সময়ের সরকারের কার্যক্রমকে অনুমোদন করাইতে হবে। হ্যাঁ, তাছাড়া তো এটা ফাইনালি বৈধ হবে না। দেশ তো ফাইনালি আপনার পলিটিশিয়ানরাই, রাজনীতিবিদরাই চালাবে। তো আমার কথা হচ্ছে যে ধরেন আমাদের দেশে নানান রকম জগা খিচুড়ি অবস্থা। ধরেন সবাই গণতন্ত্র চায়, কিন্তু আপনি যদি বলেন, প্রশ্ন করেন, আমি লিখেছি এটাতে আমি বিরাগভাজন হয়েছি, কোন দলের ভিতরে গণতন্ত্র আছে বলেন তো? তারা যে সরকারে যদি নিরপেক্ষ নির্বাচন দেন, যে দলই জিতুক, তিনি যে গণতন্ত্র চর্চা করবেন, নিজের দলে গণতন্ত্র নাই, দেশে গণতন্ত্র বাস্তবায়ন করবেন, এটার নিশ্চয়তা কি? যেমন ধরেন হোসেন মোহাম্মদ এরশাদ পতনের আগে 3 জোটের রূপরেখা, কিন্তু এটা পাবলিক কমিটমেন্ট ছিল রাজনীতিবিদদের, কেউ কিন্তু সে জায়গা নাই। বরঞ্চ আপনার সংবিধান সংশোধন করে ফেলছে অন্যায়ভাবে। ওটার বিরুদ্ধে আমি লিখেছি যে এই যে কেয়ারটেকার বাতিল করা হয়েছে, কেয়ারটেকারকে ধরেন আগের বিএনপি সরকার বিতর্কিত করেছে, আবার আওয়ামী লীগ সরকার এসে সরকার তাদের ইচ্ছে মতো নির্বাচন করার জন্য আপনি দেখেন এটাকে আপনার বাতিল করে দিছে। যদিও সেখানে আপনার কি কয় অ্যামিকাস কিউরি 8 জন ছিল, 8 জনের 1 জন মাত্র বলছিল যে এইটা বাতিল করা যেতে পারে, আর একজন বলছে হ্যাঁ হ্যাঁ, আর সবাই তো আরো কমপক্ষে 2 মেয়াদ রাখতে বলছে। আর অ্যাপিলেট ডিভিশনের যে বিচারপতি ছিল তার ভিতরে 1 জন বেশি ছিল, কিন্তু খায়রুল হক 16 মাস পরে রায় দিয়ে ওটাকে বাদ দিয়ে দিছে। এবং তারপরে রিওয়ার্ড হিসাবে সে কিন্তু ওই প্রধান বিচারপতির পদমর্যাদায় কিন্তু আইন কমিশনে শেষ পর্যন্ত থেকে গেল। রিওয়ার্ড যারা ওই তত্ত্বাবধায়ক সরকারের বিপক্ষে মত দিয়েছিল তারা সবাই পরবর্তীতে প্রধান বিচারপতি হয়েছে। হ্যাঁ, সবাই রিওয়ার্ড পেয়েছে, রিওয়ার্ড পেয়েছে। তো সুতরাং পলিটিশিয়ান, আমি যে বলবো, যারাই যখন ক্ষমতায় গেছে প্রত্যাশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারছে আমার কাছে মনে হয় না। যেমন ধরেন আপনি দেখেন যে এই যে ছাত্র জনতা জীবন দিল, কারণ এটা প্রায় যদি 111-এর সরকার থেকে ধরি তাহলে প্রায় 16-17 বছর কিন্তু আন্দোলন করে একটা ক্ষেত্র তৈরি হলো। ছাত্ররা যখন মাঠে নামলো তখন সকল রাজনীতিবিদ, ছোট বড় সব দলের সমর্থন, জনগণের সমর্থনে আপনার স্বৈরাচারী সরকার, ফ্যাসিস্ট সরকার পলায়ন করলো। এখন এই সরকারের অবশিষ্টও নাই, কাউকে খুঁজে পাবেন না, একদম নাই। তো তার মানে হচ্ছে যে সরকার পলাতক হয়ে গেছে, সেই সরকারের অস্তিত্ব নাই, সুতরাং রাষ্ট্র তো চলবে। সেখানে কিন্তু সংবিধানে প্রভিশন আছে যে অনুচ্ছেদ 7-এ বলা আছে দেশের মালিক জনগণ। তো জনগণ যদি হয় তাহলে একটি আন্দোলনে যখন একটা সরকার পালিয়ে যায় তখন ধরে নিতে হবে যে এই জনগণের অভিপ্রায় হচ্ছে, অভিপ্রায়ে দেশ চলবে, জনগণ যা চায়। এখন কি জনগণকে আপনার যে কাজগুলি হচ্ছে, এখন ধরেন এই যে প্রায় 36 দিন হয়ে গেল, 35-36 দিন, কোনো কিছু কিন্তু গুছানো যায়নি। কোনো একটা জায়গায় পুলিশ নাই, আপনার আমলা আপনার সংস্কার করা যাচ্ছে না, কারণ ঘুরে ফিরে যে পলিটিক্স ক্ষমতা নেয়। এখন পুলিশের ভেতরে যে পরিমাণে রাজনীতিকরণ করা হয়েছিল, তাদের ভেতর যে ধরনের আস্থার সংকট তৈরি হয়েছে, তাতে করে কি আপনি চান যে ওভার দ্য নাইট বা একেবারে রাতারাতি সব জায়গায় আপনি সেই সুবিধাগুলো পাবেন? পুলিশের ভিতরে আমি অনেক আগেই বলেছিলাম যে পুলিশের ভিতরে অনেক রিটায়ার করে গেছে না, 16 বছরে অনেককে বাদ দিয়ে দিছে না, ব্লাড টেস্ট করে বাদ দিয়ে দিছে না। আপনি তাদেরকে হায়ার করলেন না কেন? অফিসার তো খুব দরকার, আপনার দরকার নিচের দিকে। নিচের দিকেও যদি মনে করেন যে তারাও যারা গুলিগালা করছে এখানে তো জেল টেল দিবেন, বিচার তো করবেন। বাকিটা আপনার ধরেন ছাত্ররা যে আন্দোলন করলো, এদের ভিতরে সাধারণ ছাত্র আছে, গ্রামের ছাত্র আছে, তাদের ভিতরে এসএসসি পাস, এইচএসসি পাস থেকে আপনি রিক্রুট করে 3 মাসের ট্রেনিং দিয়ে পুলিশে ঢুকাই দিতেন, তাহলে তো এমার্জেন্সিটা হতো। ধরেন আমলা বণিক বার্তা লেখছে 95% সেক্রেটারি এবং সিনিয়র সেক্রেটারি ছিল স্বৈরাচারের দোসর, তা আছে 5%। আমার কত হলো সেক্রেটারি এবং সিনিয়র সেক্রেটারি 5% হলেই তো চলে, বাকি জুনিয়র হলেই তো চলে।
আপনার জুনিয়রের ভিতরেও তো অনেকে ওই পুলিশের মতো বাদ করে দিছে, রিটায়ার করে দিছে, অনেক ভালো আছে না, এর ভিতর থেকে আপনি হায়ার করেন না কেন? কিন্তু আমার মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকার এটা ভাবতে পারছে কিনা জানি না। কিছু কিছু রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আছে সেখানে খালি আমলাই চালাতে পারে, পেশাজীবীরা পারে না। আপনি কেন ওইসব অর্গানাইজেশন খালি ফেলায় রাখছেন এখনো? ধরেন উদাহরণস্বরূপ একটা কথাই বলতেছি, মানবাধিকার কমিশন একটা আছে, আপনি বলেন তো সেখানে সব আমলা বসায় রাখছে, এই 1000 ছাত্র জনতা মেরে ফেললো, একটা শব্দ করছে? জি। এই কমিশনে কেন লোক বসায় রাখছে? উনি স্বরাষ্ট্র সচিব ছিলেন আগে, সুতরাং ওনার সময় যে অবস্থা ছিল সেগুলো নিয়ে হয়তো কথা বলা যাবে। আমি আসবো আপনার কাছে, আমরা যাব ডক্টর মোস্তাফিজুর রহমান ইরান। শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? জি, শুনছি আপনাকে। জি, যে বিষয়টি আমরা আলাপ করছিলাম, গণতন্ত্রের আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা পূরণের ক্ষেত্রে শতভাগ তো আকাঙ্ক্ষা কখনোই হয়তো পূরণ হয় না, সেই জায়গায় প্রত্যাশা প্রাপ্তির একটা ব্যবধান থাকে, আমরা ব্যবধান কমানোর বিষয়টি সবসময় বলে থাকি। সেই জায়গাতে চ্যালেঞ্জগুলো কি কি আপনার কাছে মনে হয়? দেখুন, আমাদের প্রত্যাশা হচ্ছে সাম্য, সুবিচার এবং মানবিক মর্যাদা। আমাদের মুক্তিযুদ্ধের যেই চেতনা এবং আমাদের যে আকাঙ্ক্ষা, এই তিনটা জায়গাকে ঘিরে কিন্তু বিগত 17 বছরে 2 বছরের মঈনুদ্দিন ফখরুদ্দিনের জরুরি সরকার এবং এই 15.5 বছরের খনি হাসিনার সরকার, তারা আমাদের এই যে জায়গাগুলোকে এতই সংকুচিত করেছে যে সাম্যের জায়গাতে বৈষম্য তৈরি হয়েছে। আপনি দেখেছেন যে বাংলাদেশের বিচারহীনতার যে সংস্কৃতি এমন একটা জায়গাতে গিয়ে পড়েছে যে মনে হয় যেন প্রধানমন্ত্রী না হলে তাহলে পিতার হত্যার বিচার পাওয়া যাবে না। এবং শেখ হাসিনা পিতার হত্যার বিচার পেয়েছেন এ কারণে যে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন, এছাড়া কিন্তু আর কারো কিছু বিচার হয় না। এবং এই বাংলাদেশের বিচারহীনতা এবং আইনের শাসন তলানিতে এবং বিচার বিভাগকে যেইভাবে দলীয়করণ করা হয়েছে, প্রধানমন্ত্রী যাকে চেয়েছেন তাকে সাজা দেওয়া হয়েছে, তাকে ফাঁসিতে ঝুলানো হয়েছে, তাকে নিপীড়ন করা হয়েছে। আপনি দেখেছেন যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে একটা মিথ্যা বানোয়াট একটা গুজব মামলায় এবং যেই টাকার অভিযোগে তাকে শাস্তি দেওয়া হয়েছে, সেই টাকাও কিন্তু ব্যাংকে 2,10,00,000 টাকা এখন 10 কোটি টাকা হয়েছে, কিন্তু তাকে 5 বছরের সাজা দিয়েছিল নিম্ন আদালত। উচ্চ আদালতে বিএনপির আকাঙ্ক্ষা ছিল বা ছিল, বিশ্বাস ছিল যে হয়তো আমরা উচ্চ আদালতে গেলে আমরা ন্যায় বিচার পাবো। সেখানে আরো জঘন্য অবস্থা ছিল, সেখানে শেখ হাসিনার লেসপেন্সার এই যে মানিক, শামসুদ্দিন মানিকদের মতো কিছু আওয়ামী দালাল তারা বসেছিল, তারা বেগম খালেদা জিয়াকে 5 বছর সাজাকে কমানো তো দূরের কথা, দ্বিগুণ করে দিয়েছে। এভাবে তারা বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে। আইনের শাসন, আইন কাজীর গরু, গোয়ালে কেতাবে আছে, গোয়ালে নাই। আইন সবই আছে বাংলাদেশে, নতুন কোন আইনের দরকার নাই, সমস্ত আইন আছে, কিন্তু কোন আইনের প্রয়োগ ছিল না। আইন ছিল শুধুমাত্র যিনি আওয়ামী লীগ হবে, আওয়ামী লীগের দালাল হবে, আওয়ামী লীগের অবৈধ ক্ষমতার যারা দোসর হবে, তাদের জন্য কোনো আইনের দরকার নাই। আইন হচ্ছে গিয়া এই আমরা যারা বিরোধী রাজনৈতিক দল করেছি, যারা সাধারণ মানুষ, তাদেরকে গলা টিপে ধরার জন্য। আপনি দেখেছেন যে সাগররুনি হত্যা, এই সাগররুনি হত্যার মামলার যে চার্জশিট দেওয়ার জন্য 48 ঘন্টা 72 ঘন্টার কথা বলা হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে, আমরা দেখেছি 120 বার এই বিচারে। সব ক্ষেত্রেই আপনি বলছেন যে আইনের যে শাসন সেই জায়গায় ব্যত্যয় ঘটেছে। হ্যাঁ, আমরা মনে করি যে আমরা আইনের শাসন চাই, আমরা সমৃদ্ধ একটা বাংলাদেশ চাই, আমরা খাই খাই রাজনীতির অবসান চাই, আমরা লুটপাটের রাজনীতি আমরা চাই না। কিন্তু আমাদের এই যে 17 বছরের যে এই আকাঙ্ক্ষা নিয়ে আমরা যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি, আমরা যারা আইনের শাসনের জন্য সংগ্রাম করেছি, এই আইনের শাসনের ধারাবাহিকতায় এর মধ্যে আপনি দেখেছেন যে আমাদের প্রায় 800-র মতো বিএনপি, জামাত, লেবার পার্টি সহ আমাদের বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে গুম করা হয়েছে, আয়নাঘর তৈরি করা হয়েছে। আপনি নিশ্চয়ই জেনেছেন যে গোলাম আজমের পুত্র আমাদের আজমি সাহেবের বক্তব্যে যে আয়নাঘরে কিভাবে নিপীড়ন করা হয়েছে, এভাবে মানুষের মানবাধিকারকে পদদলিত করা হয়েছে। আমাদের আজিজ ভাই একটা কথা বলেছে, মানবাধিকার কমিশন নামে একটা বস্তু বাংলাদেশে আছে, কিন্তু এটার যে কাজ কি এটা আমরা জানি না। এটা আসলে প্রতি মাসে বেতন এবং ভাতা নেওয়া এবং সরকারের পক্ষে কোথাও চিঠি দিয়ে এই অবৈধ দুঃশাসনকে
আওয়ামী ফ্যাসিবাদকে এটাকে কায়েম রাখার জন্য তাদের কাজ ছিল এটা। আজকে আমাদের এই 17 বছরের অর্জনকে আমরা আমাদের এই ধারাবাহিকতায় আমরা ছাত্র জনতার এই আন্দোলনের মধ্য দিয়ে আমরা অর্জন করেছি। এটা আমাদের কাঙ্ক্ষিত একটা সাফল্য। আপনি জানেন যে এই আন্দোলনে আমাদের বাংলাদেশ লেবার পার্টির নেতা, মহানগর নেতা আউয়াল মিয়া এবং ছাত্র মিশনের কেন্দ্রীয় সদস্য নাইম হাওলাদার শাহাদত বরণ করেছে। আমাদের বেশ কয়েকজন ভাই এখনো হাসপাতালে চিকিৎসাধীন, যাদের এখনো নতুন করে অপারেশন করতে হবে, তারা গুলিবিদ্ধ হয়েছে, বুলেট বিদ্ধ হয়েছে। আমরা চাই যে এই পরিবর্তনকে আমরা আমাদের যেই মুক্তিযুদ্ধের যেই সাম্য, সুবিচার এবং মানবিক মর্যাদা, আমাদের প্রত্যেকেরই যেই আমাদের শ্রমিক তার নতুন কর্মসংস্থান পাবে। আজকে তিনি যে বন্ধ কলকারখানাগুলো তারা খুলে দিবে, আমাদের নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে, আমাদের কৃষক তার ন্যায্য মজুরি পাবে, আমাদের সাংবাদিক বন্ধুরা তারা যা আপনি দেখেন যে বর্তমানে আমি মনে করি সবচাইতে যে খারাপ অবস্থায় আছে আমাদের সংবাদ কর্মীরা ছিল, এখন কিছুটা কেটেছে। সাংবাদিকরা যা নিয়ে যায় তা কিন্তু দেখাতে পারে না টিভিতে। আপনি জানেন যে যা সাংবাদিক লেখে তা কিন্তু তার চিফ রিপোর্টার, তার বার্তা সম্পাদক এটাকে কেটে সেটে তারপরে সরকারের নজরে যতটুকু দেখানো সম্ভব ততটুকুই কিন্তু তারা দেখিয়েছে, এবং এখনো আমি মনে করি যে তার অনেকটাই রয়ে গেছে। কারণ আপনি এখন পর্যন্ত কিন্তু মিডিয়াতে তেমন কোনো পুনর্গঠন করা হয় নাই। এখনো যারা এই মিডিয়াতে এই আওয়ামী লীগের লেসপেন্সার হিসাবে ভূমিকা পালন করেছে তারা এখনো টিকে আছে। আমি এই যে বর্তমানে কয়েকজন সচিবকে ওএসডি করে এবং কয়েকজন এমপি মন্ত্রীদেরকে গ্রেপ্তার করে এই আওয়ামী ভূতকে তাড়ানো সম্ভব না। দীর্ঘ 17টি বছর এখানে আমাদের সলিমুল্লাহ স্যার আছেন, আমাদের আজিজ ভাই আছেন। একটা কথা পরিষ্কার, একটা গাছ 17 বছর যদি বড় হয় এটা একটা বটবৃক্ষ, বিশাল এক বটবৃক্ষে তৈরি হয়। এই আওয়ামী দুঃশাসনের এবং আওয়ামী সুবিধাভোগী যেই সমস্ত আমলা কামলা পুঁজিপতি, আপনার মনে আছে একটু আগে আজিজ ভাই বোধহয় বলতেছিল যে এই যে বসুন্ধরা গ্রুপ, এই বসুন্ধরা গ্রুপের মালিক তিনি কিভাবে নির্লজ্জভাবে ল্যাংটা হয়ে হাসিনার পক্ষে যেভাবে তারা দালালি করেছে, এই আমরা তাদের ডক্টর ইরান, আমি আসবো আবার আপনার কাছে। আমি এই পর্যায়ে আপনার থামাতে হচ্ছে জি, এবং আমি আবারও আসবো, আমি আবারও আপনার কথা শুনবো। প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ রয়েছেন, আমরা তার কথাটা শুনে এসে আবার আপনার কাছে আসছি। প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, যে বিষয়টি আমরা বলছিলাম যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা, সেই জায়গাতে চ্যালেঞ্জগুলো কী কী, বিগত সরকারের সময় যে অসঙ্গতি অনিয়মের কথা আমরা বলছিলাম, সেই জায়গাগুলো মানে প্রত্যেকটি শাসনামলেই তো হয়তো কিছু সীমাবদ্ধতা থাকবে, কিন্তু তারও হয়তো একটা মাত্রাগত পার্থক্য আছে। সেই জায়গাতে আপনি যদি একটু মানে এই কম্পেয়ার করার চেষ্টা করেন যে পার্থক্যগুলো আসলে কেমন থাকা উচিত ছিল বা কেমন হয়েছে শেষ পর্যন্ত। যে দেখুন, আমার শ্রদ্ধেয় সহ আলোচক ইরান ভাই, তিনি একজন ফায়ারি ব্র্যান্ডের রাজনীতিবিদ। দীর্ঘদিন ধরে তার সঙ্গে আমরা পরিচিত, এবং তার দলের নেতাকর্মীদের যে ত্যাগ এবং তিতিক্ষা সেটি তিনি তুলে ধরেছেন। তার সহধর্মিনীও কিন্তু একজন যোগ্য সহধর্মিনী, তার কমরেডার যেটাকে বলে, তার সঙ্গে যুক্ত। এবং আমার সহ আলোচক আজিজ ভাই, দীর্ঘদিন ধরে আমরা কিন্তু শো করছি। আমরা বলার জন্য বলছি তা নয়, এই বলতে গিয়ে আপনার জেল জুলুমের শিকারও কিন্তু অনেককে হতে হয়েছে। আমি নিজে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের আওতায় আপনার মামলার সম্মুখীন হয়েছি। দীর্ঘ 1.5 বছর আমাকে এই উদ্বেগের মধ্যে কাটাতে হয়েছে। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় জয়লাভ করেছি সেই মামলায়। কিন্তু এই যে হয়রানিটা শুধুমাত্র এই টক শো করার কারণে। ইরান ভাইকে আমরা পেয়েছি আমাদের সঙ্গে, আজিজ ভাইকে পেয়েছি, কিন্তু অধিকাংশ লোক ছিলেন লেসপেন্সার। আমরা যেহেতু শক্ত অবস্থান নিয়ে, নীতিগত একটা অবস্থান নিয়ে প্রতিবাদ করেছি, প্রতিবাদ মুখর ছিলাম। এই দীপুমণি শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছেন। আমি এটার প্রতিবাদে, আমি তখন উপাচার্যের দায়িত্ব পালন করছিলাম। আমার রেজিস্ট্রার কর্নেল আবু হেনা মোস্তফা কামাল সহ আমি যখন রিপোর্টার্স ইউনিটিতে প্রকৃত চিত্রটা তুলে ধরি এবং বলি যে দীপুমণির আশ্রয় প্রশ্রয় আশকারা এই সমস্ত ঘটনাগুলো ঘটছে, এর বিহিত হওয়া দরকার, তখন তিনি খড়গহস্ত হলেন। আমার নামে যত রকমের কুৎসা আছে সেটি সম্প্রচার করার ব্যবস্থা করলেন। ইউরো জার্নালিজমের যত রকমের কারবার হয়, তিনি তার পেয়ারের যারা আওয়ামী
লেস স্পেন্সার ভূমিকা পালন করছিলেন, আপনার এক এরোপ্লেন চার্টার করে কাঠমান্ডুতে বেড়াতে নিয়ে গেছিলেন সংবাদ মাধ্যমের কর্মীদের, এবং তারা একই সংবাদ প্রতিদিন পরিবেশন করে যাচ্ছিল যে ডক্টর কলিমুল্লাহকে পাওয়া যায় না, উনি ঢাকায় থাকেন। এই যে একটা নিউজ ভ্যালু তো থাকে না, একটা জিনিস আপনি প্রতিদিন 4 বছর ধরে যদি একই ধরনের কাহিনী বলতে থাকেন, তো বিশ্ববিদ্যালয় চললো কী করে 4 বছর? আমাদের আবু সাইদ কীভাবে ভর্তি হলো 2019-এ আমার সময়? মানে ন্যাক্কারজনক কর্মকাণ্ডের তো একটা লিমিট আছে। তো এই জন্যে আমাদের জনপ্রত্যাশা, এই সমস্ত লোক যারা জনস্বার্থ বিরোধী কাজ করেছে, তাদের প্রতি কোনো রকমের মায়া যাতে তাদের মায়া কান্নায় আমরা ভুলে না যাই। এবং নারী বিবেচনায় তাকে যেহেতু হাতকড়া পরানো হয়নি, এটা থেকেই বোঝা যাচ্ছে যে রিমান্ডও কম করে দেওয়া হয়েছে, এবং পরবর্তী এখন কিন্তু আমরা কেউ আর আলোচনা করছি না দীপুমণির এইসব কর্মকাণ্ড নিয়ে। একদিকে আমরা বলছি শিক্ষা জাতির মেরুদণ্ড, আবার যারা মেরুদণ্ডটি ধ্বংস করার ক্ষেত্রে সর্বাত্মক প্রয়াস চালিয়েছেন এই দীপুমণি, তারপর তার ধারাবাহিকতায় নওফেল মহোদয়, এখন ব্যাপারটা কি দাঁড়িয়েছে? মানে নামতে নামতে অধোগতি এমন জায়গায় নিয়ে গেছেন। আমাদের দেশে প্রেসের কোনো অভাব আছে? আপনি ভারত থেকে পাঠ্যপুস্তক প্রিন্ট করে নিয়ে আসছেন, কার স্বার্থে, কেন? না, এখন সেই সময় কি এইসব বিষয়গুলো বলা হয়েছে? অবশ্যই আমরা যারা বিষয়গুলো নিয়ে ভাবতাম আমরা বলেছি, এবং সেই জন্য নিগ্রহের সম্মুখীন হয়েছি। এখন সেই বিষয়গুলো তো আমাদের ভুলে গেলে চলবে না। আমরা কেন এই ত্যাগটা স্বীকার করলাম? আমরাও তো লেসপন্সার হতে পারতাম, আমরা গা ভাসাতে পারতাম। এই যে আমাদের যেই ত্যাগ এবং তিতিক্ষা, তার বিনিময়ে আমরা তো চাইবো আমাদের জনপ্রত্যাশা যা তা পরিপূরণ হোক। এই যে 35-36 দিনের মতো দিন চলে গেল, প্রতিটা দিন কিন্তু মূল্যবান। আপনার রাষ্ট্র সংস্কার করার ক্ষেত্রে আপনার কোশিশ করতে হবে কেন? একেবারে ন্যানো সেকেন্ড লেটার আমাদের কিন্তু কাজগুলো করার জন্যে আগুয়ান হতে হবে। অনন্তকাল ধরে কিন্তু সংস্কার চলতে পারে না, বা সংস্কারের প্রস্তুতি নেয়ার কথা বলে আপনি কালক্ষেপণ করলেন এবং একটা অনির্বাচিত পরিস্থিতি বজায় রাখলেন, মব জাস্টিস, মবক্রেসি, সেটা পৃথিবীর কোনো দেশই কিন্তু অ্যাফোর্ড করতে পারে না। আমাদেরকে আজকে আমি স্বাগত জানাই যে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান করা হয়েছে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর কমিশনড অফিসারদের, এবং এটা কালকে থেকেই ইনশাআল্লাহ 2 মাসের জন্য কার্যকর থাকবে, এবং দেশ আবারও ট্র্যাকে উঠবে, সচল হবে, এবং যেটা আমরা বলি সামরিক কায়দায় কোনো রকমের ব্যত্যয় না ঘটিয়ে টু দ্য পয়েন্ট যা কিছু করা দরকার সেটা সেভাবেই সুচারুভাবে সম্পন্ন হবে। জি, আরেকটি বিষয় বলা হচ্ছিল কমিশনের বিষয়। এই যে কমিশনগুলোতে জেনারেলি দেখা যাচ্ছে যে যদি আমরা আমলা বিরোধী নয়, কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি নির্বাচন এর আগে যারা ছিলেন আর কি, এখন তো সব কমিশনই হয়তো অনেক জায়গায় পদত্যাগ হয়েছে। নির্বাচন কমিশন ছিলেন হাবিবুল আউয়াল, দুর্নীতি দমন কমিশনে যিনি ছিলেন, মানবাধিকার কমিশনে যিনি ছিলেন, এখন এই যে সব কমিশনে এবং পাবলিক সার্ভিস কমিশনে সবাই আমলা। এখন সবাই যখন আমলা থাকবেন, প্রথমত হচ্ছে বিষয়গুলো এই জায়গায় কিছুটা মানে চোখে লাগে কিনা যে পাবলিক সার্ভিস কমিশনে তো একজন শিক্ষকও দেওয়া যেতে পারতো, একাধিক শিক্ষক ছিলেন, মানে তাদের কেন সক্রিয় আওয়ামী রাজনীতির থেকে তুলে এনে বসানো হবে? উনি তো শিক্ষক পরিচয় যান নাই, আওয়ামী লীগের সমর্থক হিসেবে সেখানে গিয়েছেন, শপথ গ্রহণ করেছেন। আচ্ছা, তো সেই জায়গায় এই যে কমিশনগুলোতে, এবং আপনার কাছে কি এটা মনে হয় কি না, আপনারা তিনজনই এখানে বলবেন সেই বিষয়টা, যে সব যদি আমলা হয় সেই ক্ষেত্রে হয়তো কারো বিরুদ্ধে যদি কোনো অভিযোগও আসে, এখন সেই অভিযোগগুলো তদন্তের ক্ষেত্রে এক ধরনের নেপোটিজম বা স্বজনপ্রীতি কাজ করে কিনা? কারণ আপনি আমলা ছিলেন কোনো না কোনো ব্যাচে, আপনাদের সাথে বিজেএসের সফর ছিল বা অন্য কিছু ছিল, এক ধরনের লিয়াজো বা এক ধরনের সম্পর্ক কিন্তু থাকে, বোঝাপড়া থাকে। সেই সব বোঝাপড়ার ক্ষেত্রে যে মানে বোঝাপড়া বজায় থাকা অবস্থায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, এটা কতটা আসলে বাস্তবসম্মত হয় আপনি বলবেন, আপনারা তিনজনই বলবেন। আমি বরং একটা বিরতি নিয়ে এসে আমরা এই আলোচনায় যুক্ত হচ্ছি। প্রিয় দর্শক, নিটল নিলয় সংলাপে পর্যায়ে নিচ্ছি বিরতি, থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম নিটল নিলয় এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ। যে প্রসঙ্গটি কথা বলছিলাম, যে কমিশনের, যেটি আমি বলবো সেটি হচ্ছে জনগণের করের টাকায় আপনার রিহ্যাবিলিটেশন সেন্টার অব্যাহত রাখার কোনো সুযোগ নেই। আপনার অবসরপ্রাপ্ত
সামরিক বেসামরিক আমলাদের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে পরিণত হয়েছে নির্বাচন কমিশন। সময় এসছে চিরতর অবসান ঘটানোর। আমি সিয়েরা লিওনের মতো দেশে দেখেছি একজন প্রাইমারি স্কুলের হেডমাস্টার বা হেডমিস্ট্রেস তিনি প্রধান নির্বাচন কমিশনার। নাইজেরিয়ার মতো দেশ, যেটা নিয়ে যথেষ্ট উদ্বেগ আছে আমাদের করাপশন পার্সপেক্টিভে, সেই দেশে আমি দেখেছি একজন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর জেগা পৃথিবীর সেরা প্রধান নির্বাচন কমিশনার হিসেবে আবির্ভূত হয়েছেন, ভূমিকা পালন করেছেন। তো এই দৃষ্টান্তগুলো কেন আমরা অনুকরণ করি না? আমরা কেন অবসরপ্রাপ্ত সামরিক বেসামরিক আমলাদের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে রূপান্তরিত করলাম নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠানকে, যেটা সাংবিধানিক বডি? তারপরেও যে বিষয়টা আছে, ভয়ঙ্কর বিষয়, যেটা আমি মনে করি যে ঝেড়ে কেসে বলা ভালো, বর্তমান সরকার সবচেয়ে বড় সংকটে পড়বে সংবিধান লঙ্ঘনের কারণে। আপনি 118 থেকে 126 এই যে সপ্তম ভাগ আমাদের মহান সংবিধানের, তা নির্দিষ্ট করা আছে নির্বাচন কমিশন কিভাবে চলবে, নির্বাচন কমিশনাররা কি করতে পারবেন কি করতে পারবেন না। সেখানে 118(3) খতে বলা আছে পরিষ্কার, একজন কমিশনার তিনি প্রধান নির্বাচন কমিশনার হওয়া ব্যতীত আর কিছু হতে পারবেন না জীবনে, তার কর্ম অবসানের পরে। এখন আমরা বর্তমান এই সরকারে কি দেখলাম? একজন সাবেক নির্বাচন কমিশনারকে আপনি শপথ গ্রহণ করিয়ে মন্ত্রীর দায়িত্ব দিয়ে দিলেন। এখন বুঝে করেছেন না বুঝে করেছেন সেটাও কিন্তু দেখবার বিষয়, এবং এই ধরনের ব্যত্যয় কিন্তু আগেও ঘটেছে। আমরা দেখেছি একটা সাংবিধানিক পদে অধিষ্ঠিত ছিলেন কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, তাকে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা বানিয়ে দেওয়া হয়েছিল। হাফিজ সাহেবের কথা বলছেন? আমি তার নাম বলতে চাইনি, কিন্তু বিষয়টা হচ্ছে যে এই যে বেআইনি কাজের দৃষ্টান্ত যদি আগে স্থাপন করেন, তাহলে ভবিষ্যতে বেআইনি কাজ করার উৎসাহ বাড়ে। এই ধরনের কাজ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। জি জি, ডক্টর মোস্তাফিজুর রহমান ইরান, আমরা যে বিষয়টি আলাপ করছিলাম, যে এই যে কমিশনে বিভিন্ন নিয়োগের বিষয়, এই বিষয়গুলো ডক্টর কলিমুল্লাহ বলছিলেন যে এক ধরনের রিহ্যাবিলিটেশন বা পুনর্বাসন প্রতিষ্ঠান হিসেবে হয়ে যাচ্ছে বিষয়গুলো। আপনার কাছে কি মনে হয়? আসলে ঠিক বলেছেন কলিমুল্লাহ স্যার, ঠিক বলেছেন যে আপনি দেখেন যে রাষ্ট্র যাকে একবারে পেনশনে দেওয়া যায়, যে রাষ্ট্রকে তাকে দেওয়ার কোনো কাজ হবে না, আপনি তাকে এনে আবার রাষ্ট্র সংস্কারের কাজে লাগাচ্ছেন। এই জন্য আমি লেবার পার্টি, আমাদের একটা স্লোগান আছে যে আমলা কামলা পুঁজিপতি, এরাই হচ্ছে আজকে রাষ্ট্রে এবং রাজনীতি, আমাদের সমাজকে যে আজকে বিপদগামী করা হয়েছে, এর পিছনে অন্যতম দায়ী। আপনি দেখেছেন যে আমাদের সংসদ, কিন্তু তাদের অভিজ্ঞতাও তো কাজে লাগাতে হয় নাকি? তাদের অভিজ্ঞতাটাও তো কাজে লাগাতে হয় নাকি? অভিজ্ঞতা কাজে, আপনি একটু আগে তো বললো যে একজন প্রাইমারির হেডমিস্ট্রেস তিনি প্রধান নির্বাচন কমিশনার হচ্ছেন। আপনি এরকম বর্তমানে চাকরিতে অবস্থানরত আছে এরকম আপনি কাউকে সেখানে ডেপুটেশনে পাঠান, তাকে দিয়ে আপনি নির্বাচন করান, কিন্তু সাবেক একজনকে কেন নিয়ে আসতে হবে? তাকে তো রাষ্ট্রই তো পরিত্যক্ত ঘোষণা করেছে, আপনি কেন তাকে আবার নতুন করে আবার মেয়াদ বাড়ানোর জন্য আপনি চেষ্টা করতেছেন? যার কারণে আমি মনে করি যে এই যে আমাদের সংসদ, আমাদের একটা পবিত্র জায়গা, বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য এবং রাষ্ট্র মেরামতের স্থায়ী জায়গা হচ্ছে সংসদ। এই সংসদে যাবে তারা যারা রাষ্ট্র নিয়ে কাজ করে, রাষ্ট্রের যারা আইন নিয়ে যারা কাজ করবে, মানুষের কে বিভিন্ন ভাবে আইনের শাসন, মানবাধিকার, তাকে অধিকার, তাকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ থেকে শুরু করে আইনকে কানুনকে তারা নিয়ন্ত্রণ করবে এবং নতুন নতুন আইন তারা প্রবর্তন করবে। এটা হচ্ছে গিয়া আমাদের সংসদের কাজ। কিন্তু আমরা দেখেছি যে হাশেম সাহেবের মতো ব্যক্তি যাবে গিয়া পার্লামেন্টে। আজকে দেখেছি যে এই এফবিসিসিআই সভাপতি যারা, তারা লাইন দিয়ে একের পর এক শেখ হাসিনার সাথে বন্দনা গায়ে, আমরা মা কি তুমি মা কল্পতরু, আমরা তোমার পোষা গরু। এই পোষা গরুদের যে পাল আমরা যে দেখেছি যে লাইন ধরে তারপরে সংসদে ঢুকেছে, যারা আজকে শিল্পপতি, যারা শিল্প উদ্যোক্তা, তারা আজকে সবাই, যার কারণে আজকে রাজনীতিবিদরা আগে শিল্পপতিদের কাছ থেকে আর্থিক সহযোগিতা, তাদের সাপোর্ট নিয়ে রাজনীতি করতেন, ব্যবসায়ীরা ব্যবসা করতেন, রাজনীতিকরা রাজনীতি করতেন। কিন্তু আজকে ব্যবসায়ীরা যখন এমপি হতে পারে, তখন একজন রাজনীতিককে কেন তিনি মূল্যায়ন করবেন, কেন তিনি তাকে সাপোর্ট দিবেন? যার কারণে আমাদের এই যে বণিক সমিতিতে পরিণত হচ্ছে আমাদের সংসদ, এই সংসদকে আমি এই জন্য কয়েকটা প্রস্তাব আমরা তৈরি করেছি। আমি 1 নম্বর একটা প্রস্তাব হচ্ছে
আমাদের এই যে নির্বাচনে যেই দলগুলো অংশগ্রহণ করবে, যারা ক্ষমতায় যাবে তাদেরকে অবশ্যই 50% ভোট পেতে হবে, হয় দল অথবা জোট। এই 50% ভোট যদি দল অথবা জোট পায়, তাহলে তারা নির্বাচনে তারা সরকার গঠন করবে। আপনি দেখেছেন যে কয়েকদিন আগে আমাদের এই যে ইরানের যে রাষ্ট্রপতি নির্বাচনে, সেখানে 49% ভোট পেয়েছিল, কিন্তু সেখানে তাদেরকে কিন্তু পার্লামেন্ট তাদের কিন্তু শপথ নেওয়া হয়নি। তারা আবার নতুন করে তারা আবার নির্বাচন করেছে, তারপরে তারা ওত নিয়েছে। আমি মনে করি বাংলাদেশে যদি এই ধরে বিএনপি আগামী নির্বাচনে যদি 51% ভোট তারা এককভাবে পায়, তাহলে তারা সরকার গঠন করবে। কিন্তু আমাদের বিশ্বাস যে 51% ভোট বিএনপি একা ক্যারি করতে পারবে না। এজন্য কি হবে, আমরা যারা সমমনা শক্তি আছি, আমরা যারা জাতীয়তাবাদী মূল্য এবং ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী আছি, বিএনপি এজন্য আমাদের সবাইকে নিয়ে আমরা একটা ঐক্যবদ্ধভাবে একটা রেইনবো নেশনের মতো আমরা একটা সর্বদলীয় একটা সরকার, একটা জাতীয় সরকারের জন্য আমাদের দেশ নায়ক তারেক রহমান তিনি প্রস্তাব করেছেন। আপনি আজকে অবশ্যই অবগত হয়েছেন যে দেশ নায়ক তারেক রহমান তিনি আজকে বিএনপির জনসভায় একটা কথা বলেছেন যে আমরা এই সরকারকে সহযোগিতা অব্যাহত রাখবো এবং আমরা এই সরকারকে আমরা সময় দিতে চাই। আমরা সব সময় বলেছি যে আমাদেরকে সময় দিতে হবে, কিন্তু সময়টা কতটুকু এটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে হবে যে আমরা এই কাজগুলো আমরা করতে চাই। আপনি জানেন যে একটা সরকার যখন ক্ষমতায় আসে তখন তাকে প্রথম 100 দিনের কর্মসূচি আমরা নিতে দেখেছি, আমরা 3 মাসের বা 1 মাসের কর্মসূচি দেখেছি। আজকে কিন্তু 40 শেষ হয়ে গেছে গতকালকে, এই আওয়ামী লীগের 40 শেষ, কিন্তু এই 41 আজকে। কিন্তু আজকে পর্যন্ত এই সরকারের অর্জন যে একেবারে নেই তা বলা যাবে না, তবে দ্রব্যমূল্য যে এই সরকারের বিভিন্ন ধরনের সিন্ডিকেট ছিল, সেই সিন্ডিকেট কিন্তু ভাঙা হয়নি। এখনো কিন্তু আমার কৃষক, শ্রমিক, সাধারণ নিম্নবিত্ত, মধ্যবিত্ত মানুষ তাদের কিন্তু দ্রব্যমূল্য সেই আকাশচুম্বী জায়গাতেই কিন্তু অবস্থান করছে। যার কারণে আমি মনে করি যে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বপ্রথম তাদের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য এর সাথে কালোবাজারি যে সিন্ডিকেট আছে এই সিন্ডিকেট ভেঙে দিলে, আপনি জানেন যে কুমিল্লাতে একটা সবজির দাম হচ্ছে গিয়া 15 টাকা কেজি, সেই সবজি ঢাকাতে বিক্রি হচ্ছে 120 টাকা কেজি, 80 টাকা, 90 টাকা কেজি। এটা কেন হবে? রাস্তায় তার কি কি খরচ আছে, শুধুমাত্র তার গাড়ি ভাড়া ছাড়া আর লেবার খরচ ছাড়া তার যে চাঁদাগুলো তো এখন নাই, চাঁদাগুলো তো বন্ধ হয়ে যাওয়ার কথা, নাকি এখনো চাঁদা নিচ্ছে? যদি নেয় তাহলে 120 টাকাতে 120 টাকাই আছে, আমরা তো ধরে নিচ্ছি এটাই। যার কারণে আমি মনে করি যে মানুষকে সুফল দিতে হবে। আমরা যারা কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ, আমরা চাই আমরা দ্রব্যমূল্যটাকে মোটা ভাত, মোটা কাপড় আমরা চাই। মানুষ কিন্তু সরকারের কাছ থেকে প্রতি মাসে 10,000 টাকা চায় না, তারা চায় তাদের বেঁচে থাকার অবলম্বনটুকু যেন ঠিক থাকে। অসংখ্য ধন্যবাদ। আমি আসবো, আবারও আসবো। জনাব এম এ আজিজ, যে নিয়োগের কথা বলছিলাম বা যে বিষয় সার্বিকভাবে, আমি যেটা বলছি যে ধরেন সারা বিশ্বেই, ধরেন আমেরিকায় যে পার্টি ক্ষমতায় যায় সেই পার্টি কিন্তু পার্টির থেকে বিচারপতি নিয়োগ দেয়, চেয়ারে বসার পরে তিনি কি বিচারক নিরপেক্ষ। যেমন বাইডেনের ছেলে, সে কিন্তু মামলায় আছে, কারণ ও দেশে ড্রিঙ্ক করতে সমস্যা নেই, কিন্তু ড্রাঙ্ক হলে সমস্যা। সে ড্রাঙ্ক হয়েছিল এবং তার 10 বছর জেল হবে। এবং বাইডেন তিনি প্রেসিডেন্ট, তিনি বলেছেন অপরাধ করলে শাস্তি তো হবে, এটা মেনে নিতেই হবে। আমাদের কি সেই কালচারটা দেশে ডেভেলপ হয়েছে? আমরা পারবো? ক্ষমতা আছে কোনো প্রেসিডেন্ট, এমনকি একজন মন্ত্রী, এমপির ছেলে, সে আপনার কত কাহিনী। আমাদের জনগণের বিষয়টাও তো আপনার চিন্তা করতে হবে, আমাদের পারিপার্শ্বিকতাও চিন্তা করতে হবে। এই জন্য আমার শাসন আমার তো সেরকমই হবে, ঠিক আছে, যেরকম আমার জনগণ বা না সেই বিষয়গুলোর উপরও তো ডিপেন্ড করে অনেক কিছু। পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছি, পাকিস্তানে এখনো আমরা কন্ডেম করি, কিন্তু আমি তো 69-এ এসএসসি পাস করেছি, সুতরাং আমাকে ধরতে পারেন পাকিস্তানের গোড়ার দিকে আমি চিনি, জানি। তখন তো গেঞ্জি গায়ে দিত না সাধারণ মানুষ, ঘাড়ের উপর রাখতো যে গেঞ্জিটা ছিঁড়ে যাবে। অল্প পয়সার স্যান্ডেল হাতে নিয়ে চলতো, হাতে দিলে বেশি পড়লে ক্ষয় হয়ে যাবে। তো এরকম কিন্তু মানুষ 3 বেলা ঠিক মতো খেতেও পারতো না। কিন্তু এত অসত্য মানুষ ছিল না, এত দুঃখিত ছিল না। গ্রামের বন বড় শক্ত ছিল, একজনের আরেকজনের প্রতি মমত্ববোধ, সহমর্মিতা এত বেশি ছিল। কিন্তু এখন তো
আপনি দেখেন না আওয়ামী লীগ সরকার পতন করছে, যার কাছে যায় হার কাছে 1000 কোটি টাকা। কি আজব কাণ্ড! পতনের আগেও আমরা বলতে অভিনব দেশ পৃথিবীতে কই পাইবে? থানা পর্যায়ে যারে ছাত্র ধরবেন নেতা, তার কাছেই তাদের কাছেও কোটি, হাজার হাজার তার কোটি কাছেই ছিল। 17 কোটি। তো আপনি যদি বলি, ধরেন এখন আমি কারো ব্যক্তিগতভাবে ধরছি না, সেক্রেটারি এবং সিনিয়র সেক্রেটারি যারা আছে, এখন যারা আছে তাদের সবার বাসায় তালাশি দেন, দেখেন 1 বস্তা করে টাকা বাড়াবে। আমি তো কমিয়ে বললাম। হ্যাঁ, কমিয়ে কমপক্ষে আপনি দেখেন না, ছাত্রলীগের আপনার সাবেক সাধারণ সম্পাদক, হাতে এমপিও হয় নাই, কিচ্ছু হয় নাই, ভারতে পালানোর সময় কত 1000 কোটি টাকা নিয়ে ব্যাককলের মতো লয়ে যেতে ছিল, তারা গলা টেপে মেরে হালাইছে, কয় যে পাহাড় টেপে মরছে প্রথম কয়, আর তারা গলা টিপে টাকার জন্য। বিচারপতি আপনি দেখেন, সেনা নিবাসে 626 জন কিন্তু আশ্রয় নিয়েছিল, সেনাবাহিনী আশ্রয় দিছিল, নাইলে তাদের মেরে ফেলবো। তারাও নিজেরা দুর্নীতি অপরাধ করেছে, সব ধরেছে। বলেন তো কোন দেশে আছে সিটিং বিচারপতি 5 জন যা আশ্রয় নিছে? এটা হয়? তাহলে আইনের শাসন ছিল? বায়তুল মুকাররমের বায়তুল মুকাররমের ক্ষতি ভেঙে গেছে, চিন্তা করছেন? তারপরে 20টা ভিসি পালায় গেছে, পুলিশের অন্ত নাই, সবচেয়ে বেশি হলো পুলিশ ছিল সবচেয়ে বেশি। তো এখন সেনাবাহিনীতে সেই নামগুলো কিন্তু প্রকাশ করে নাই। প্রধান আমাদের সেনাপতি বলছিলেন যে যাদের বিরুদ্ধে মামলা হয় তাদেরকে হস্তান্তর করা হবে। তখন ওরা দেখছে যে হায় আলটিমেটলি তো হস্তান্তর করিয়েই দিবে, ওর সে বাইরে যায় পলানোর চেষ্টা করি, আর পলানোর চেষ্টা করে ধরা খাইতেছে। ভাই আমাদের কমিউনিটিতেও কিন্তু আছে, মানে আমরাও সেই দোষ মুক্ত নয়। আমরা তো এর ভিতরেই আছি। আমাদের ভিতরে প্রেস ক্লাবে রিসিপশনের দ্বারা একজন নেতা বলতেছে, আমি 200 কোটি টাকার মালিক, আমার টার্গেট 300 কোটি টাকা, বেটা বেতন পাস তো 15,000 টাকা, একটু টাকা আসে করতে। ওই স্পেন্সার, ওই যে ইরান ভাই, আমি আসবো একটা নিয়মমাফিক বিরতি নিয়ে এসে আমরা এই আলোচনায় যুক্ত হচ্ছি। প্রিয় দর্শক, নিটল নিলয় এটিএন সংলাপে পর্যায়ে নিচ্ছি বিরতি, থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম নিটল নিলয় এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ। আমরা যেই আলাপটিতে ছিলাম, যে প্রতিটি জায়গায় বলা হচ্ছে যে অবস্থা তৈরি হয়েছে সংস্কার করতে, যে আসলে চ্যালেঞ্জ বা বাধার মুখে তো প্রতিটা জায়গাতেই পড়তে হচ্ছে, এ থেকে আসলে উত্তরণের ক্ষেত্রে বা কোনো প্রত্যাশার কথা শোনাতে পারেন কিনা? অবশ্যই, আপনি যদি কম্বল বাঁচতে লোম উজাড় করে ফেলেন তাহলে তো অনন্তকাল ধরে এই বিষয় চলবে, ন্যূনতম 1 দশক চলে যাবে। ক্যান উই অ্যাফোর্ড টু ডু দ্যাট? নো ওয়ে। আমাদেরকে প্রায়োরিটাইজ করতে হবে কোন জায়গাটায় আমরা হাত দেব এবং কতটুকু সময় ব্যয় করব এই কাজে। এখন ধরুন, গোড়া থেকে, জন্মলগ্ন থেকে এই দেশের নির্বাচন ব্যবস্থা ত্রুটিপূর্ণ, কারণ সবসময় আমরা মাইনরিটির শাসন এর অধীনে আছি, মেজরিটির অধীনে কিন্তু নেই। অথচ ব্যবহার করছি, মিথ্যা কথা বলছি যে মেজরিটির বলে আমরা রুল করছি। মূল বিষয় হচ্ছে ফার্স্ট পাস্ট দি পোস্ট সিস্টেম। একজন প্রার্থী অন্য সকল প্রার্থীর তুলনায় 1 ভোটও যদি বেশি পান তাকে জয়যুক্ত ঘোষণা করা হচ্ছে, উনি যদি 1টা ভোটও না পান তাও তাকে জয়যুক্ত ঘোষণা, বিনা প্রতিদ্বন্দ্বিতায়। এই সিস্টেম রহিত করতে হবে। যেটা লাগবে সেটা হচ্ছে ভোট যেহেতু ভাগ হয়ে যাচ্ছে, তার মানেই বোঝা যাচ্ছে অধিকাংশ এই যেই ভোটগুলো ভাগ হচ্ছে একত্র করেন, দেখবেন যেই লোক জয়যুক্ত বলে ঘোষিত হয়েছেন তার উপর অধিকাংশ লোকের আস্থা নাই, পিরিয়ড। এখন সেই জায়গায় সমানুপাতিক প্রতিদ্বন্দ্বিতা ব্যবস্থা চালু করতে হবে। আমাদের ইরান ভাই আপনার ইঙ্গিতটা দিচ্ছিলেন, সেই প্রপোর্শনে আপনি যদি আসন বন্টন করেন থ্রেশহোল্ড ঠিক করে, তাহলে কিন্তু সংকটের চিরতরে অবসান ঘটবে। এই যে বাহাদুরি করা, ভোট ভাতের রাজনীতি, হাবি যাবে, এই সমস্ত কথাবার্তা বলার কোনো স্পেসই থাকবে না। তারপরে আপনার সেকেন্ড রাউন্ডের যদি ব্যবস্থা করেন, রিকলের ব্যবস্থা যদি করেন, যে আপনাকে আমি 5 বছরের জন্য মৌরুসি পাট্টা দেইনি, ইফ ইউ ডোন্ট বিহেভ আমি আপনাকে রিকল করব, আপনি পার্লামেন্টে থাকতে পারবেন না। তারপর না ভোটের প্রভিশন আমরা করেছিলাম, না ভোটের প্রভিশন যখন করেছিলাম সেটা একটা সুযোগ ছিল, সেটা আপনি পরে প্রত্যাহার করে নিলেন, সেটা তো হয় না। আপনার অপশনটা থাকতে হবে। আমি যে কয়জন প্রার্থী দাঁড়িয়েছেন কাউকেই পছন্দ করি না, হতেই পারে, সেই ব্যবস্থাটিও রাখতে হবে। অপশন থাকবে অফুরান, সেই বিষয়টা যেন আমরা ভুলে না যাই। আরেকটা হচ্ছে আপনি হোমওয়ার্ক করা ছাড়া জাতির উদ্দেশ্যে কেন ভাষণ দেবেন?
সরকার প্রধান হিসেবে? আপনি 6 জনের নাম ঘোষণা করলেন, তার কদিন পরেই একজন পদত্যাগ করার ঘোষণা দিলেন। এটা কেমন হলো কাজ? তাকে আপনি জিজ্ঞেস করবেন না, কনসেন্ট নেবেন না, একজনের নাম ঘোষণা করে দিলেই হলো। আমাদের অ্যাডভোকেট মহসিন রশিদ মহোদয়, সিনিয়র আইনজীবী, তিনি যেই ফায়ারি স্পিচ প্রদান করেছেন, পরিষ্কার বলেছেন যে চট্টগ্রাম বিভাগের শাসন চলছে নাকি সারা দেশে? আপনার বাড়ি চট্টগ্রাম বিভাগ হলে আপনি বাহাদুর। আমরা তো কোনো অবস্থায় চাইবো না এতদিন গোপালগঞ্জের রাজত্ব চলেছে, গোপালগঞ্জের রিপ্লেসমেন্ট চট্টগ্রাম কেন হবে? আপনি চট্টগ্রামের লোক বিধায় তাকে স্বাস্থ্য বিষয়ক কমিশনের প্রধান বলে ঘোষণা করে দিলেন, লোক 2 দিন পরে বেজ্জতি করলো আপনাকে, তিনি পদত্যাগ করেছেন না? তো আপনি এই কাণ্ডটা কেন হতে দিলেন? এইভাবে তো হোঁচট খেতে হবে কেন, এবং আমরা সেটা অ্যাফোর্ড করতে পারি? এই বিষয়গুলো নিয়ে ভাবতে হবে আমাদের। জি, অসংখ্য ধন্যবাদ জনাব এম এ আজিজ। যে বিষয়গুলো নিয়ে আলাপ করছিলাম, যে সংস্কারের ক্ষেত্রে চ্যালেঞ্জগুলো কোথায় দেখছেন? সংস্কারের বিষয়টা হচ্ছে যে মানুষের মনোজগতের কিন্তু পরিবর্তন ঘটে গেছে। আপনি দেখেন স্বাধীনতার আগের মানুষগুলা এবং স্বাধীনতার পরে, আগে ধরেন আমি ইউনিভার্সিটির প্রথম দিকে পর্যন্ত দুর্নীতিবাজকে মন থেকে ঘৃণা বোধ হতো। হ্যাঁ, টাকা পয়সাওয়ালাকে ভাবতে ও আলাদা জগতের লোক। এখন তো টাকা পয়সাওয়ালাকে সেলুট না দিলে তো থাকাই যায় না দেশে। হ্যাঁ, না, কিন্তু এখন কি কিছুটা পরিবর্তন হয়নি? না, এখন পরিবর্তন, যার যার কাজ গোপনে গোপনে সবই করতেছে। একটু আগে চাঁদাবাজির কথা বললেন না, এই হয়েছে এই কারণ বাজার, আপনাদের কারণ বাজারে প্রতিদিন 1.5 কোটি টাকা চাঁদা ওঠে। এইটা সব বস্তা বইরে হোম মিনিস্টারের বাসায় যেত। এখনো কি সেটা চলছে? সেটা তো ওইটার আবার পরীক্ষা করতে, এখন চাঁদাবাজি হয় কিনা এইটা সার্ভে করতে গেছে। তখন উত্তর দিয়েছে, আমার ব্যবসা করে খাওয়া লাগবে না, আমি সব কথা কয়ে দেবো। তার অর্থটা কি? অর্থাৎ চলতেছে, হাত বদল হয়েছে। আপনার জায়গায় আমি এসে গেছি, বাস হাত বদল হয়ে গেছে সব জায়গায়। তাহলে জনগণ এখন শুধু শোনেন, আগে পুলিশ এবং ছাত্রলীগ যুবলীগ ছিল, এখন পুলিশ নাই, পুলিশটা চাঁদাবাজিতে নাই। ওই অংশটা অলরেডি আর একজন নিচ্ছে এবং এগ্রিমেন্ট হয়েছে। আমার বাসার এরিয়ায় আমি সার্ভে করছি, না তো আমার বাসায় কয়েছে পুলিশ আসলে ছাত্রলীগ আর যুবলীগ চলে যাবে, বাস ভাগাভাগি ঠিক আছে। চাঁদাবাজি দোকানদাররা তো বলে না, এমন একটা পরিস্থিতি চাঁদাবাজির জন্য হয়েছে, দোকানদার স্বীকার করে না। তো আমি চাঁদা দেই, স্বীকারই করে না, কারণ স্বীকার করলে তো সে ব্যবসা করতে পারবে না। মানে তাকে প্রোটেকশন দেবে কে? কে প্রোটেকশন দিবে বলেন? ডিম আমার বাসার সামনের দোকান, ছোট দোকান, ডিম ছাত্রলীগের ফলাফল সাপ্লাই দিত। এখন না, এখন আছে জয়েন্ট ভেঞ্চারে আছে ওরা, না পুলিশ তো গেছে, এই জন্য ওরা জয়েন্ট ভেঞ্চারে আছে, বুঝছেন নি? কিন্তু আর এক পার্টি ঢুকছে, বুঝছেন নি? ঢুকছে, এগ্রিমেন্ট হয়েছে, এখন ভাগযোগ করে পুলিশ যখন আসবে তখন ছাত্রলীগ চলে যাবে, বুঝতে পারছেন? এটা ভাগ হয়ে ট্রান্সপোর্ট সেক্টর গেছে না, স্ট্যান্ডিং কমিটির, বিএনপি স্ট্যান্ডিং কমিটির মেম্বার, ওরাতে অ্যাডভাইজার। তারপরে তিনজন গেছে, একজন কইছে যে না, ওই শাহজাহান খানরা ট্রান্সপোর্ট সেক্টর খুব এলোমেলো করে থুয়ে গেছে, এইটা আমরা গোছাই দিচ্ছি। আপনার টাকা পড়ছে কি গোছাইতে? একটা চান্দাবাজের জায়গা, আপনি এই বদনামটা নিলেন কেন? এখন তো এই যে হাফ পার্সেল হইল, কে দায়িত্ব নিবে? যেখানে রাজনৈতিক ভ্যাকুয়াম সেখানে অবশ্যই তৃতীয় পক্ষ আসবে। যদি এই দেশে ফুল সামরিক শাসনও আসে, তার জন্য রাজনীতিবিদরা দায়ী, তারা রাজনৈতিক শূন্যতা তৈরি করছে, এর জন্য তো অন্যের দায়িত্ব। মার্শাল্লাহ কি সব খারাপ? এখনো গণতন্ত্রের ডেফিনেশন পৃথিবীতে সবচাইতে পপুলার চার্চিলের, সে আর্মি সামরিক শাসক। কয়জন পলিটিশিয়ানের উদাহরণ দেওয়া হয় গণতন্ত্রে? কয়জন? জর্জ ওয়াশিংটন কি ছিল? সামরিক। আকবর দি গ্রেট কে ছিল? সামরিক। যত বিখ্যাত লোক দেখবেন সামরিক শাসন থেকে এসে পলিটিশিয়ান হয়েছে, তাদের ভিতরে বহু লোক স্মরণীয়। সুতরাং আপনার সামরিক শাসক দেখলে আপনি পারবেন না, আরেকজনকেও করতে দিবেন না। হ্যাঁ, আমলা দুদুকে বসতে পারে, কেন আমরা বসতে পারি না? আমরা পারি না? ওখানে কি লাগে? হ্যাঁ, ওই যে এইটু কি, ওই মানবাধিকার কমিশনে গেলে অনেক আমলা লাগবে,
অথবা আইনজীবী না, লাগবে, মন্ত্রীপুত্র হতে হবে, মন্ত্রীপুত্র। বিশ্বজিৎ চন্দ্র এনে কত আছে একসঙ্গে দুটি পদ দখল করেছিল। আমি বাসসে থাকার সময় ওখানে হিউম্যান রাইটস একটা প্রজেক্ট ছিল, সেই প্রজেক্টের ডাইরেক্টর আমি ছিলাম। তো আমার পড়া নেই, আমারে খুঁজে বাইর করেন না কে, কামলারে খুঁজে বাইর করেন কে, বিকল্প লোক সৃষ্টি করবেন না আপনি? কথার কথা আমি বললাম আর কি। অর্থাৎ এই দেশের পেশাজীবীরা, উনি শিক্ষক, ওই শিক্ষা ছাড়া আর ওনার মাথার ভিতরে ওনাকে নিয়ে চিন্তাই করা হবে না। কেন কেন শিক্ষা দেয় মানুষে, উনি আরেকটা চালাতে পারবে না। উনি ইলেকশন কমিশন, দুদক বলেন, অমুক জায়গা বলেন, গ্রান্টস কমিশন, সব জায়গায় পারবে না। কেন? আপনার রেফারেন্স দিল না, স্কুলের মাস্টার যদি নির্বাচন কমিশন, নির্বাচন কমিশন সফল প্রধান নির্বাচন কমিশন কি? আমাদের এই সাবকন্টিনেন্টের টিএন সেশন তো উদাহরণ আছে। আমি যদি কথা কয় চিফ ইলেকশন কমিশনার আমি হই, আমাকে তো বানাবে না। আমি বানাইলে হয় বাইসে থাকবো, নাহলে টিএন সেশন হবো, মাঝামাঝি কোনো জায়গা নাই। আমি কি রিটায়ার করা লাগে? 72 বছর বয়স, মরে গেলে খালাস, সমাজের বোঝা শেষ। শুনে আসি। তো সুতরাং এগুলি কয় লাভ নেই। আপনার সমাজকে গঠন করতে হলে সব পেশার লোককে কাজে লাগাইতে হবে। জি, ডক্টর মোস্তাফিজুর রহমান ইরান, আপনার বক্তব্য শুনবো। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি। যে এই সংস্কারের পথে চ্যালেঞ্জগুলো কি মনে করছেন আপনি? ধন্যবাদ। আমরা আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল জয়ী, এবং তাকে নিয়ে আমাদের কোনো বিতর্ক নাই। তিনি আমাদের আন্তর্জাতিক একটা কি বলে একজন দূত, এবং তাকে বিশ্বের সমস্ত জায়গাতে সম্মানের সহিত তাকে চিনে, এবং বাংলাদেশের শেখ হাসিনার সরকার সবচেয়ে বেশি তাকে ইজ্জত সম্মান হারা করার জন্য চেষ্টা করেছে। আপনি জানেন যে 5 তারিখে গণ অভ্যুত্থান হয়েছে, 6 তারিখে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে 666 কোটি টাকা জরিমানা এবং তাকে কারাদণ্ডে দণ্ডিত করার জন্য ওই দিনটি অপেক্ষা করতেছিল। তো এই যে ডক্টর ইউনূস সাহেবকে আমরা প্রধান উপদেষ্টা নিয়োগ করেছি, এবং এজন্য আমরা স্বাগত জানিয়েছি, আমরা শপথ অনুষ্ঠানে ছিলাম, কিন্তু তিনি যেই তার যে উপদেষ্টা পরিষদ করেছেন, এটাতে কিন্তু জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলিত হয়নি। তিনি কিন্তু আমরা দেখেছি তিনি রাজনীতিকদেরকে তিনি পাশ কাটিয়ে তিনি এনজিও প্রধানদেরকে দিয়ে একটা এনজিও কাউন্সিল করার জন্য তিনি একটা পদ তৈরি করেছেন, এবং এর ভিতরে কয়েকজন কিন্তু যথেষ্ট প্রশ্নবিদ্ধ ব্যক্তি রয়েছেন যারা 111-এর দোষর, আলী ইমাম মজুমদার, আমরা নাম না বলি, আমরা কারো নাম না বলি, এবং আমরা ব্যক্তিগতভাবে কারো নাম না বলি। ডক্টর ইরান, আমরা পার্বত্য চট্টগ্রাম, জি জি হ্যাঁ, এনিওয়ে, আমাদের এই বক্তব্য হচ্ছে এই জায়গাগুলোতে যারা প্রশ্নবিদ্ধ ব্যক্তি, যারা বাংলাদেশের রাজনীতি এবং রাজনীতিবিদদের চরিত্র হনন করেছে, তাদেরকে বাংলাদেশের মানুষের সামনে বিকৃতভাবে উপস্থাপন করার চেষ্টা করেছে, বাংলাদেশের এই ব্যক্তিদেরকে আবার সামনে এনে আসলে আমাদের প্রধান উপদেষ্টা আমাদেরকে কি মেসেজ দিতে যাচ্ছেন জানি না, কিন্তু তারা তো বিগত সরকারের বেনিফিশিয়ারিও না। ডক্টর ইরান, এই বিষয়টিও অবশ্য আমাদের হয়তো বিবেচনায় রাখতে হবে। বিগত সরকারের বেনিফিশিয়ারিও তো তারা নাই। সুতরাং যোগ্যতা এবং মেধার ভিত্তিতে যদি কোনো জায়গায় কোনো সুপ্রদীপ চাকমা তিনি কিন্তু সরকারের সচিবের পদমর্যাদায় ছিলেন, তিনি তো দায় এড়াতে পারেন। কিন্তু আমি আরেকটা বিষয় বলে শেষ করব, যে আজকে এই খুনি শেখ হাসিনা আজকে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছেন। তিনি আজকে মানুষের মাঝে ধর্মজাল সৃষ্টি করার জন্য, মানুষের মাঝে প্যানিক সৃষ্টি করার জন্য ভারতে বসে, ভারত একটা গণতান্ত্রিক দেশ, সেই দেশে বসে আজকে তিনি যেভাবে গুজব রটাচ্ছেন, তিনি হুট করে চলে আসবেন, এবং যেখানে রাষ্ট্রপতি নিজে বলেছেন যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন, সেনাপ্রধান বলেছেন পদত্যাগ করেছেন, শেখ হাসিনার পুত্র গুজব অজেদ জয় তিনি নিজে বলেছেন যে তার মা পদত্যাগ করেছেন। এরপরে শেখ হাসিনার এতটা খায়েশ যে তাকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পরিচয় দিতে হবে। এবং আমি গতকালকে একটা টক শোতে ছিলাম, সেখানে আমেরিকার আওয়ামী লীগের সভাপতি তিনি বারবার শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বলছেন। আমি জোর প্রতিবাদ করেছি। আজকে এই পতিত সরকারের সমস্ত ল্যাসপেন্সারদেরকে চিহ্নিত করে সমস্ত জায়গাগুলোকে যদি কুলুষমুক্ত করা না যায়, তাহলে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের যে উদ্যোগ, যে ভালো ভালো কাজগুলো সংস্কারের জন্য আমরা নিয়েছি, আমি মনে করি যে আমাদের এখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা দরকার। আমাদের নির্বাচন এবং নির্বাচন কমিশনের সংস্কার দরকার সবচেয়ে বেশি জরুরি। এই যে নির্বাচনে যে কালো টাকার প্রবাহ, পেশি শক্তি, এগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে।
পোস্টার ব্যানার ফেস্টুনের নামে যে অরাজকতা, যে হাজার কোটি কোটি টাকার যে খেলা, ভোট কেনার যে খেলা, সন্ত্রাসীদের যেই মহড়া, এগুলোকে বন্ধ করতে হবে। এগুলা হচ্ছে আমাদের মেইন কাজ। এবং স্থায়ীভাবে বাংলাদেশে একটা এই যে নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে আমার মনে হয় একটা কমিশন করা যেতে পারে, স্থায়ী একটা আইন করা যেতে পারে, যেন নতুন করে বারবার সার্চ কমিটি করতে না হয়, বারবার যেন এরকম আমাদের করতে না হয়। আমি মনে করি যে আমাদের এই কাজগুলোই হচ্ছে মেইন কাজ। এগুলোকে আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো এবং আমরা সফল হব। কারণ আপনি দেখেছেন যে মানুষ কল্পনা করে নাই, অনেকে ভেবেছিল যে শেখ হাসিনার মৃত্যু স্বাভাবিক মৃত্যু হোক আর যেভাবে হোক তার ইন্তেকাল ছাড়া বাংলাদেশে পরিবর্তন হবে না। কিন্তু আল্লাহর কাছে শুকরিয়া জানাই, আমাদের 17 বছরের যে কাঙ্ক্ষিত যেই ফলাফল, আমরা আমাদের ছাত্র সমাজের হাত ধরে আমরা এই ছাত্র জনতার যে বিজয় আমরা অর্জিত করেছি, এটাকে কোনোভাবে ম্লান করতে দেওয়া যাবে না। যারাই এটাকে বিভিন্নভাবে কলুষিত করতে চাইবে, পার্শ্ববর্তী দেশ তারা চাচ্ছে যে এদেরকে বিতর্কিত করার জন্য বিভিন্নভাবে এখানে প্রতি বিপ্লবের জন্য বিভিন্নভাবে তারা সহযোগিতা করছে আওয়ামী হায়না অপশক্তিদের মাধ্যমে। এগুলো আপনি দেখেছেন যে এই যে আনসার বাহিনী, আনসারের যেই সদস্যরা এখানে যে প্রতি বিপ্লবের যে উদ্যোগ নিয়েছিল, এবং শামীমের সাবেক এমপি আওয়ামী লীগের শামীমের ভাই, তিনি এই আনসারের ডিজি ছিলেন এবং তার প্ররোচনায় এগুলো হয়েছে। এগুলোকে কিন্তু মোকাবেলা করতেও কিন্তু ছাত্রদের দরকার হয়েছে। আমি মনে করি যে বিশ্বের যেই সমস্ত দেশে গণ অভ্যুত্থান হয়েছে, ওই রাষ্ট্রগুলোতে বিপ্লবী গার্ড, বিপ্লবী বাহিনী তৈরি করা হয়েছে। বাংলাদেশেও আমাদের একটু আগে কোন আলোচক জন বলেছিলেন, আমি খেয়াল করতে পারছি না, যে আমাদের এখান থেকেও আজকে পুলিশ, বিজিবি সহ যেই সমস্ত বাহিনীরা আমাদেরকে সহযোগিতা করছেন, আনসার, তাদেরকে বলবো যে তাদের চাকরি থেকে বরখাস্ত করা উচিত এবং অবিলম্বে আমাদের এই যে ছাত্র জনতা বেকার, আজকে প্রায় 6 কোটি বেকার রয়েছে বাংলাদেশে, এদেরকে কিভাবে কাজে লাগানো যায়, তাদেরকে চাকরি দেন, দ্রুত এই ব্যবস্থা নেন। মানুষের দৃষ্টি আকর্ষণ করার মতো নতুন নতুন উদ্যোগ এই অন্তর্বর্তীকালীন সরকার নিতে হবে। আপনাকে ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ জনাব আজিজ। আমরা শেষ পর্যায়ে আছি, যদি কিছু যুক্ত করেন। না, যুক্ত একটাই, যে ধরেন ছাত্ররা যে শেষে যে দাবিটা, এটার মূল অর্থ হলো, যেটা ইরন ভাইও বলার চেষ্টা করছে, তারপর স্যারও বলার চেষ্টা করেছে, যে আসলে মানবিক বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, আইনের শাসন, সুশাসন, বৈষম্যহীন সমাজ, এইটা গড়তে হলে একদম আমাদের দেশের যে বিশৃঙ্খল অবস্থা, তাতে করে বেনেভোলেন্ট ডিক্টেটর দরকার, পরিষ্কার। এখানে বেশি গণতন্ত্র চর্চাও যেমন সমস্যা, তেমনি বিকল্প চিন্তা রাখতে হবে। ধরেন এই যে বেকার লোক প্রচুর পড়ে রয়েছে, আপনি কেন দাগি লোকরে পারবেন? শর্ট ট্রেনিং দিয়ে দিয়ে আপনি এদেরকে কাজে লাগাই দেন, সমস্যা তো নাই। শিক্ষা যেটা বললেন, শিক্ষা তো উনি শিক্ষক, আমি তো বলছি চতুর্থ শিল্প বিপ্লবে, অটোমেশনের যুগে এখন যে ইউনিভার্সিটিগুলো সার্টিফিকেট দিয়ে বের করতেছে, আগামী 10 থেকে 15 বছর পরে এটা কেউ নেবে না, বিদেশে কোনো প্রবাসীই যেতে পারবে না। আপনি শিক্ষাকে ঠিক না করলে, আমরা এখনও ডেমোক্রেটিক ডিভিডেন্টের দেশ, সৌভাগ্যের দেশ, আমরা যদি এদেরকে আগামী অটোমেশনের যুগে প্রস্তুত না করতে পারি, তাহলে তো এরা তো কাজে আসবে না। সুতরাং অনেক কাজ করার আছে এই দেশটাকে অগ্রগতির জন্য, অনেক কাজ করার আছে। কিন্তু এখন ধরেন অন্তর্বর্তীকালীন সরকার কেন এই প্ল্যানগুলো নেয় না, এবং আমার জানা মতো অনেক কিছু ধরে রাখতেছে। তারা কেন ধরে রাখতেছে? যে খালি আছে লোক বসায় দেন, পেশাজীবী দেন, খালি আমলা খোঁজেন কা, পেশাজীবী বসায় দেন, যে যেখানে আছে যে যোগ্য লোক আছে বেছে বের করে বসায় দেন। এইটাই বক্তব্য। জি, ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ। সংবিধানের যে ভায়োলেশনটা হয়েছে, ইট মাস্ট বি অ্যাড্রেসড উইথ ইমিডিয়েট ইফেক্ট। আদারওয়াইজ এই রকমের ভুল যদি আমরা করতে থাকি, পুরো সরকারি লেজিটিমেসি নিয়ে কিন্তু প্রশ্ন উঠবে। আইদার আমাদের উইথ ইমিডিয়েট এফেক্ট সংবিধান বাতিল করে দিতে হবে, পুনর্লেখনের কাজটি শুরু করতে হবে, অথবা এটা যদি মেনটেন করতে হয় টিল দ্য এন্ড, আমাদেরকে উইথ প্রপার সমটি এটা মেনটেন করতে হবে। সরকার ইতিমধ্যে যে 6টি কমিশন করেছে, তার মধ্যে তো সংবিধান সংস্কারেরও কমিশন রয়েছে, আছে। কিন্তু বিষয়টা হলো যে আপনি হোমওয়ার্ক না করে লোকের নাম প্রস্তাব করবেন, মানে বেজ্জত নিচ থেকে হওয়ার ব্যবস্থা তো রাখা যাবে বিষয়। হোমওয়ার্ক। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের নিটল নিলয় এটিএন সংলাপ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।